আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজ আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাইয়ের ঐক্য ও ভোটের সমীকরণ। আলোচনায় আনতে চাই যে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন বিভিন্ন দল ও গোষ্ঠী। সময়ের সাথে সাথে ক্রমেই সেখানে নানান ধরনের ফাটল, কখনো কথার লড়াই, কখনো ভোটের সমীকরণের নানান মারপ্যাচ এবং নতুন নতুন জোটের সমীকরণও দেখা যাচ্ছে। এইসব বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। ধন্যবাদ। এবং রয়েছেন এরপরে ডক্টর এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদকের পদমর্যাদায় দপ্তর সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব ফারহান হাসান বর্ণ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। বর্ণ, একটু আপনাকে দিয়েই শুরু করছি আলোচনার এই পর্বে। আমরা যেটি কথা বলছিলাম যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন আপনারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমরা সম্প্রতি সময় প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হাতাহাতি, অন্যদের মধ্যে না, আপনাদের নিজেদের মধ্যেই। পিরোজপুরে দুই পক্ষের বিরোধ হাতাহাতি গড়িয়েছে। চট্টগ্রামে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। ড্যামরায় মারামারি হয়েছে। সবশেষ বাংলা মোটরে আপনাদের কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মারামারি এবং ৭ জন আহত। মানে এর কারণটা কি আসলে? অন্যান্য জায়গায় যেমনটা দেখা যায় এরকম আপনাদের এখানেও কি এরকম ক্ষমতার বিশেষ কোনো সুবিধা পাওয়া যাচ্ছে নাকি ইদানিং, যে কারণে এত মারামারি হচ্ছে না কি আসলে? আচ্ছা দেখুন, আমি শুরু করছি আমাদের জুলাই বিপ্লবের আত্মত্যাগের যাদের মানে শহীদের বিনিময়ে যে গণঅভ্যুত্থান আমরা পেয়েছি তাদেরকে। দেখুন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছি তারা শুরু থেকেই দেখতে পাচ্ছেন যে আমরা আসলে চেয়েছি কি, আমরা চেয়েছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং হচ্ছে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ। তো সেই জায়গা থেকে আমাদের যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এককভাবে নেতৃত্ব দিয়েছে, সেটা আপনারা জানেন, অবগত আছেন এখানে। তো এখন ইতিমধ্যে আপনারা অনেক কিছু জানেন, বিপ্লব পরবর্তী অনেক কিছু আসলে হচ্ছে এবং সেটা শুধু আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে না, প্রতিটি রাজনৈতিক দলেই এই ঘটনাগুলো অহরহ হচ্ছে, যেটা আমরা প্রতিনিয়ত সবগুলো মিডিয়াতে দেখতে পাই। তবে আপনি যেটা বললেন যে আমাদের চলমান যে পরিস্থিতি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, সেটা আমি একটু শর্টলি বলতে চাই। সেটা হচ্ছে যে এই ঘটনাটার সূত্রপাত হয়েছে বেসিক্যালি আমাদের গত পরশু ডেমরা থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্যদের সাথে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের কেন্দ্রীয় কয়েকজন প্রতিনিধি ছিলেন যারা মিটিং শেষ করে আসতেছিলেন এবং প্রতিমধ্যে তারা জানতে পান যে ডেমরা থেকে আসার পথে জানতে পান যে যাত্রাবাড়ি এলাকায় দুটো গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ বলতে কি, মানে এটা আসলে দেখা যায় যে বিপ্লব পরবর্তী একটা সময়ে আসলে ক্ষমতার জায়গাকে কেন্দ্র করে অনেকগুলো গ্রুপই মাথাচাড়া দিয়ে উঠতে চায় বা অনেকেই অনেক রকম মানে সুযোগ সুবিধা নিতে চায়। তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে ইয়েটা তৈরি হয়েছে, মানে সংঘর্ষটা তৈরি হয়েছে এবং এরই প্রেক্ষিতে আমি যতটুকু শুনেছি যে আমাদের কিছু প্রতিনিধি ওই দিনই হচ্ছে তাদের সাথে কথা বলে একটা সমঝোতা আসতে চেয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই ব্যাপারটা দেখবে। তো সেই জায়গা থেকে গতদিন হচ্ছে বিকাল 2টায় এই কিছু উচ্ছৃঙ্খল, যদি আমি বলবো না, তারা আন্দোলনকারী ছিল, তারা কিছু অবগত না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা হঠাৎ করেই আমাদের কেন্দ্র কার্যালয় যেটা আছে সেখানে চলে আসছে। এসে অনকাইন্ড অফ, এটাকে বলা চলে, একটা মব তৈরি করার চেষ্টা করছিল আর কি। শুরু থেকেই মব তৈরি করার চেষ্টা করছিল এবং এইখানে তারা তাদের আচরণভঙ্গি, তাদের বাচনভঙ্গি খুবই মানে উত্তপ্ত টাইপের ছিল। সেই জায়গা থেকে আমাদের সে কারণে আবার আরেকটি পক্ষ, মানে এই যে দুপক্ষের কথা আপনি বলছিলেন, এটি আমরা বিভিন্ন জায়গায় যে হয়েছে, দুপক্ষই হয়েছে। আপনারা বারবার নতুন রাজনীতির বন্দোবস্তর কথা বলছিলেন, পুরনো রাজনীতি বাদ দেওয়ার কথা বলছিলেন। এখন পর্যন্ত আপনারাই রাজনৈতিক দলে হয়তো যাবেন, সেটি বোঝা যাচ্ছিল বা আপনাদের বক্তব্যে বিভিন্ন সময় এসছে যে একটি দল গঠিত হবে। নতুন কি এমন কোনো দৃষ্টান্ত আপনারা তৈরি করেছেন যেটিকে আপনারা নতুন রাজনীতির বন্দোবস্ত বলছেন? এটা এখন পর্যন্ত ওভাবে ভিজিবল অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যেটা অলমোস্ট আপনারা জানেন যে আমরা আওয়ামী লীগের দুর্গ লণ্ডভণ্ড করে দিয়েছি এবং এখন করে আমরা নতুন করে যে রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই, সেটা আপনারা জানেন যে আমাদের
মানে গভর্নমেন্ট থেকে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সো আমরা আশাবাদী সংস্কার কমিশন আমাদের যে এদেশের যে অবকাঠামোগুলো আছে, যে সিস্টেমটা আছে, সেটাকে নতুন করে ভেঙে এবং ঢালাভাবে সাজিয়ে একটা জায়গা তারা তৈরি করবে। এবং আমাদের মনে হয় যে সংস্কারের কথাটা যদি আসে, সেক্ষেত্রে শুরুতে আসবে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোগুলো সংস্কার করা। সেই জায়গা থেকে সরকার আশা করি কাজ করে যাচ্ছে। আমরা জানি যে সরকার ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছে এবং আশানুরূপ আমরা অনেক কিছু তার থেকে দেখতে পাচ্ছি না। মানে এখনোভাবে সরকার কোনো আউটপুট আমাদেরকে দিতে পারছে না। কিন্তু আমরা আশাবাদী, যদি আমরা সব রকম দলমত নির্বিশেষে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাজ করেছি, একসাথে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, যদি এখনও আমাদের ওই ঐক্যটা ধরা থাকে, যদি ঐক্যটা আমরা ধরে রাখতে পারি, আশা করি সংস্কার থেকে শুরু করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা একসাথে সবাই মিলে করতে পারবো। জি, আমরা আবার আপনার কাছে আসবো। নতুন রাজনীতির বন্দোবস্তর আশা আপনি করছেন, জনাব আবুল হাসান রুবেল একটু আপনার কাছ থেকে জানতে চাই, তারা যে নতুন রাজনীতির বন্দোবস্তর আশা করছে, সবাই রাজনীতির মধ্যে একটি সংস্কার চায়, আপনারাও বিভিন্ন সময় বলে আসছিলেন। আবার এটিও সত্যি যে তরুণ নেতৃত্বের মোটামুটি কাছের বড় ভাই হিসাবে আপনারা পরিচিত ছিলেন। এমনও হয়েছে যে আপনাদের অনেকে এখন বৈষম্যের সাথে যুক্ত আছে, যারা আপনাদের সাথে কেউ কেউ ছিল, এরকমও কেউ কেউ আছে। সব মিলে একটু জানতে চাই যে নতুন রাজনীতির বন্দোবস্ত কতটা আপনারা করতে পারবেন বলে মনে করেন, বা তারা যেটি চাইছে সেটি কি তারাই করতে পারছে কিনা, কিভাবে হবে এই নতুন রাজনীতির বন্দোবস্ত? ধন্যবাদ। প্রথমত বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে আমরা কি বোঝাতে চাই, এটা প্রথমত একটা হওয়া দরকার। যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বোঝাতে চাই, বাংলাদেশে এর আগে আমরা একটা রাজনৈতিক বন্দোবস্ত অলরেডি দেখে ফেলেছি। সেই রাজনৈতিক বন্দোবস্তটা ছিল হচ্ছে যে আসলে বিরোধিতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতি, বিরোধিতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতি এবং মানে বিরোধী দল মত সমস্ত কিছুকে দমন করার রাজনীতি। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ততে এইটা প্রথমত পরিবর্তন করতে চাই, যে এটা আমরা মোটামুটিভাবে যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক শক্তি এবং এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি, সবার ভেতরে একটা ঐক্যমত্য অন্তত আমি জানি এখনো পর্যন্ত আছে, যে আমরা একটা সহাবস্থান, যাতে সবার রাজনৈতিকভাবে সহাবস্থান থাকে, সেই সহাবস্থানের জায়গা যাতে তৈরি করতে পারি, সেটা হচ্ছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বৈশিষ্ট্য। দ্বিতীয় রাজনৈতিক বন্দোবস্তের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনি জানেন যে আসলে অর্থনীতি এই রাজনীতির সঙ্গে আসলে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং পুরনো বন্দোবস্তে আপনারা দেখবেন যে মাত্র কয়েকজন ব্যক্তির কাছে সমস্ত সম্পদ, বাংলাদেশের এক অর্থে মানে সমস্ত সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে আসলে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে বড় করে তোলা হয়েছে, এবং বাংলাদেশের সাধারণভাবে মানে সমস্ত জনগণের অর্থ, তাদের শ্রম, ঘাম, এগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এইটা এবং তারা বিদেশে পাচার করেছে কত, আপনারা এটা সবাই সংখ্যা জানেন আর কি, এখন সংস্কার কমিশন এটা বের করেছে। ফলে এই জায়গাগুলো হচ্ছে আমরা বদল চাই, আমরা চাই জনগণের হাতে এই সম্পদের পুনর্বন্টন, এবং জনগণ যাতে আসলে সম্পদশালী হতে পারেন, জনগণ যাতে অর্থনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তার ব্যবস্থা। আমরা চাই রাজনৈতিক সংস্কৃতির একটা বদল, যেই কথাটা আপনি শুরু করেছিলেন, যেই কথাটা দিয়ে এই যে নতুনভাবে আমরা কোনো সংস্কৃতি তৈরি করতে পারছি কিনা, সেটার উপরেও আবার নির্ভর করবে যে আসলে আমরা দেশটাকে কতদূর এগিয়ে নিয়ে যাবো। রাজনীতি এবং সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতি তিনটারই একটা বদল। ধরেন মানে আমরা ইন্টারনাল কনফ্লিক্ট আমাদের ভেতরে, তো আসলে এই যে ধরেন আপনারা যেই শিরোনাম করেছেন যে ঐক্য এবং ভোটের হিসাব, এটার ভেতরেও কিন্তু এই একই জিনিসই আছে, যে আসলে একটা ঐক্য তো আসলে আমাদের ভেতরে আছে, আমাদের ভেতরে পার্থক্যও আছে, আমরা সব বিলীন করে দিয়ে কিন্তু আসলে আবার মানে একত্রিত হয়েছি তা না, প্রত্যেকের আলাদা আলাদা রাজনৈতিক অবস্থান আছে, এই অবস্থানের ভিত্তিতেও আবার আমরা একত্রিত হয়েছি, একবার সাধারণ একটা ফ্যাসিবাদ বিরোধী অবস্থান, এবং সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি। এখন এই সংগ্রামটা চলমান। এখন একই সাথে আমাদের রাজনৈতিক পার্থক্য বজায় রাখা এবং ঐক্য ধরে রাখা, এটা হচ্ছে আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ, এবং এই নতুন চ্যালেঞ্জটা মোকাবেলা আমাদের করতে হবে। একটা মানে যেমন ওনাদের এই মানে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা সকলেই কিন্তু আসলে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছি, এবং মানে এখানে অন্যরা যা বিএনপির আছেন তিনি বা কিংবা আরও অন্যান্য রাজনৈতিক দল তারাও যুক্ত হয়েছে। তাহলে এই যে যুক্ত হওয়া, এই যুক্ত হওয়ার একটা সাধারণ মানে জায়গা ছিল। এই সাধারণ জায়গাটা হচ্ছে যে আমরা আসলে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেটার বিষয়ে আসলে ঐক্যমত্য আমাদের ছিল, সেটার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি। এখন এইটার পরে
আপনি অনেক বিষয়ে পাবেন আসলে এগুলোর আবার পার্থক্য আছে। তাহলে এই পার্থক্যগুলোর কিভাবে চর্চা হবে? আমি যা বলবো উনি তাই বলবেন একই সঙ্গে, একইভাবে, তা তো হতে পারে না, মানে হয় না। তাইলে এইটা আসলে আমরা রাষ্ট্রটাকে বদলাতে চেয়েছি, সংস্কার করতে চেয়েছি, পুনর্গঠন করতে চেয়েছি, যাই বলেন, এটা করতে চেয়েছি হচ্ছে যে আসলে এই কমন জায়গাগুলো তৈরি করা, যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা সবাই আবার বিরোধিতা করতে পারবো। পরস্পরের বিরোধিতা করার জন্য আমাদের একটা ঐক্য দরকার। মানে আমি আর আপনি কিভাবে আমরা মারামারি করব, না আমরা ভদ্রভাবে বসে কথা বলবো? এই যে ধরেন সংঘর্ষের ঘটনাটা, এটা হচ্ছে আমার মনে হয় যে ওই পুরনো রাজনৈতিক যে কালচার, সেটারই একটা প্রকাশ। তো এই কালচারটাকে আমরা দূর করতে পারি কিভাবে, আমাদের চিন্তা করা উচিত সেভাবে। ধরেন কালচারটা দূর করতে পারি আমরা মানে একটা দলে অভ্যন্তরীণভাবে গণতন্ত্র চর্চা বৃদ্ধি করে। হ্যাঁ, এইটা কোনো ব্যক্তির উদ্দেশ্যে স্বার্থের জায়গায় এটা ব্যবহৃত হবে না, হ্যাঁ, এবং জাতিগত স্বার্থের জায়গায় ব্যবহৃত হবে সেটা নিশ্চিত করার মাধ্যমে আমরা এটাকে মানে আদর্শিক একটা ভিত্তি দান করতে পারি। স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু কোনো রাজনৈতিক দল না, এবং তাদের ভিতরে বিভিন্ন ধরনের লোকেরা যুক্ত হয়েছে, ফলে তাদের আদর্শিক অবস্থানের অনেক পার্থক্য থাকবে। তাহলে এটা কমন মিনিমাম কোন জায়গায় আসবে, সেই জায়গাগুলো তাদেরকেও আবার ঠিক করতে হবে। যদি সংগঠন আকারে, যদিও আমি মনে করি যে সংগঠন আকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটা আসলে যেহেতু কোনো রাজনৈতিক দল না, ফলে তাদের ভেতরে এই ইন্টারনাল কনফ্লিক্টটা আদর্শিক জায়গায় যাতে পৌঁছে না যায়, সেটার ব্যাপারে তাদেরই আসলে কমন মিনিমাম জায়গাগুলো ঠিক করতে হবে। এবং এই জায়গাগুলোতেই আসলে আমরা মনে করি যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা আমরা বলছি, যে এই যে এখানে যদি আমরা এই আদর্শিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে আসলে এমনকি আমি বলবো যে ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন যে একটা সমস্ত শুধু সাংবিধানিক ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই কি যথেষ্ট? যথেষ্ট না। এবং সাংবিধানিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা লাগবে, তার সাথে আমাদের ব্যক্তিগতভাবে আমরা যে ধরনের আচরণ করি, ব্যক্তির আচরণ, এগুলোকেও রূপান্তরের জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। সেইটা যখন সম্পন্ন হবে তখনই আসলে আমি বলতে পারি যে আমরা আসলে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক চেহারা সকলে আবির্ভূত হতে পারবো। জি, ডক্টর এম মুজিবুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, নতুন রাজনীতির কথা বলা হচ্ছে এবং বরাবরই সব বিভিন্ন দলের পক্ষ থেকে, বাম দলের পক্ষ বলেন বা শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংস্কারের কথা বলা হয়, যে সেটি রাজনৈতিক দলের ভেতরেও সংস্কার। বিএনপির মধ্য থেকে, বিএনপির কারো কাছ থেকে আমরা সেই রকমের কোনো বক্তব্য পাইনি যে তারা আসলে রাজনৈতিক দলের ভেতরেও সংস্কারটি তারা চান কিনা বা সেটি তারা অনুভব করেন কিনা। আসলে কি সংস্কার প্রয়োজন আছে বলে মনে করেন রাজনৈতিক দলের ভেতরেও, শুধুমাত্র রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই নয়? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে অনুষ্ঠান দেখছেন, সভাপতি সালাম এবং শুভেচ্ছা। আমি বিদেশে ছিলাম বা প্রবাসী হিসাবে, প্রবাসীদের পক্ষ থেকেও জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের রুহাত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এখনও অসুস্থ আছেন তারা যাতে আশু আরোগ্য লাভ করেন সেই কামনা করছি। দেখেন, কিছু কথা অনেক সময় পপুলিস্ট একটা শব্দ আছে, আমরা অনেক সময় টক শোতে বলি, বিভিন্ন আলোচনায়, যে জনগণকে সাময়িকভাবে একটু আনন্দ দেওয়া অথবা বেনিফিট নেওয়ার জন্য কথা বলি। প্রথমত মনে করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা যদি জুলাই গণ অভ্যুত্থান দেখি, 3 তারিখ আগস্ট পর্যন্ত একটা দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, যেখানে সকল ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে সমর্থন জ্ঞাপন করেছে। সেটা কি ছিল? 3 তারিখের পরে আর কি, না, 3 তারিখ মতো একটা দাবি ছিল, যেটা ওনাদের যে কোটা বিরোধী আন্দোলনে 3 তারিখে, যদি আমি ভুল না করে থাকি, তাহলে 1 দফার দাবি আসছে। না, এর আগে তো 9 দফা আছে। 3 তারিখের পরে শহীদ মিনার থেকে যেটা 1 দফার দাবি আসলো, এবং 4 তারিখে এই আপনার 6 তারিখের প্রথম ঘোষণা থাকলো, পরে 5 তারিখে নিয়ে আসলো। এখন দেখেন, আপনি বলছেন সংস্কার, আপনি যদি ক্রনোলজি দেখি, আপনি দেখবেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছিলেন, এবং এর পরবর্তী অসুস্থ হওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে 31বার সংস্কার কর্মসূচি, এগুলো কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের প্রায় 1.5 বছর পূর্বে। তাহলে বিএনপি কিন্তু এর আগেই রাষ্ট্রীয় কাঠামোতে অনেকগুলো সংস্কারের প্রস্তাবনা জনসম্মুখে উপস্থাপন করেছে। একটা জিনিস দেখেন,
আমি কয়েকটা জিনিস একসাথে যদি মিক্সড করে আমি একটা বলতে চাইছি, কনক্লুশন দিচ্ছি। রাষ্ট্রীয় কাঠামো ঠিক আছে, রাজনৈতিক দলের সংস্কারটি অনুভব দল তো করেন কিনা? একটা অংশ, দলের তো থাকবে, রাষ্ট্রীয় কাঠামোতে আসলে দল তো অটোমেটিক চলে আসে কিছুর অংশ। কিন্তু আপনার যে আজকে হেডলাইন জুলাইয়ের ঐক্য এবং বুটের সমীকরণ, আমি যদি এটা রিফ্রেজ করি তাহলে বলতে পারি জুলাইয়ের ঐক্য এবং বুটের অধিকার নিশ্চিতকরণ। আজকে আমরা অনেক সময় সিমটম নিয়ে কথা বলি। সিমটমটা কি? পলিটিক্সে এ ধরনের আমাদের বুটের অধিকার নাই, পলিটিক্সে আমাদের রাজনৈতিক সহাবস্থান নাই, সহনশীলতা নাই। তার কারণটা কি? আপনি কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত ওভারনাইট করার কোনো ধরনের মেডিসিন আমি জানি না, কেউ যদি আবিষ্কার করে থাকে আমরা শুনলে জানলে খুশি হব। কিন্তু এখন পর্যন্ত যত রাজনৈতিক বন্দোবস্ত বলেন অথবা ব্যবস্থা বলেন, তার চেয়ে ডেমোক্রেটিক পন্থাটাই হচ্ছে বেস্ট পলিসি। আপনি দেখেন ডেমোক্রেটিক পলিসি তো পন্থাতে কিন্তু 51 + 49, 41% লোকের মতামতকে আপনি অগ্রাহ্য করে 51%-এর মতামতকে আপনি মেনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে থাকে। এর মানে না 41% টোটালি অবসলিউট করে দিই আমরা এটা বললাম যে একটা লিভ অ্যান্ড লেট লিভ, একটা জায়গায় উপসংহারে আসতে হলে আপনাকে শুরু করতে হবে। তা শুরুটার একটা মাত্র পথ হচ্ছে বুটের অধিকার নিশ্চিতকরণ। আমি যেটা বলছিলাম কজ এবং সিমটম, এই যে আওয়ামী লীগ যে ফেসিবাদী দল হলো, আওয়ামী লীগের রাজনৈতিক দল ছিল এবং অনেকের মতে অনেক জনসমর্থন আছে। ছোট করে জানতে চাই, আপনি যে 49%-কে অগ্রাহ্য করার কথা বলছেন, আমি বললাম যে নিশ্চিত না, আপনি নিশ্চিত করবেন ডেমোক্রেসি সিস্টেম থাকলে অগ্রাহ্য না ডেমোক্রেসি সিস্টেমে হচ্ছে কি 51% যদি একটা রায় দেয় সে সরকার গঠন করলো, কিন্তু 49%-এর অপিনিয়নকে অগ্রাহ্য করে নয়। হয়তো আমি বললাম যে সাময়িক হলেও 49% তো ফার্স্ট করতেছে না, তাহলে যারা 51% নিল তারাই সরকার গঠন করলো। সরকার গঠন করার পর এর মানি না আমি যা ইচ্ছা তাই করবো। অটোমেটিক কিন্তু আপনাকে আপনার এই দেশ শাসনের বান নিলে, দায়িত্ব বান নিলে, তখন জনগণের পক্ষে কথা বলতে হলে আমি কজ সিমটম বললাম কি জন্য, যদি আপনি ভোটের অধিকার নিশ্চিত করতে পারেন তাহলে আপনার 5 বছর পর বা 4 বছর পর আবার জনগণের সম্মুখে আসতে হবে। এই গত আওয়ামী লীগ যে ফেসিবাদী, যদি ওরা ভোটের অধিকার নিশ্চিত করতো, আপনি মনে করেন যারা রাষ্ট্রবিজ্ঞান তারা ভালো বলতে পারবেন, আওয়ামী লীগ কিন্তু এ ধরনের ফেসিবাদী রূপ মানে ধারণ করতো না। 14 ইলেকশন, 18 ইলেকশন এবং একটা ছিল ভোটারবিহীন, 18 দিনের ভোটারটি আমরা সবাই জানি, এবং 24-এ যেটা করলো ডামিয়ার আমির ইলেকশন। আপনি যদি একটা জিনিস আমরা নিশ্চিত করতে পারতাম, অ্যাটলিস্ট 4 বছর 5 বছর পর জনগণের ভোটের অধিকার, তাহলে কিন্তু একটা দল কোনোভাবেই এককভাবে এরকম ফেসিবাদী হয়ে ওঠে না। এখন আপনার রাজনৈতিক বন্দোবস্ত বলতে বলতে আমরা যদি এই সরকারের মাধ্যমে আমরা ভোটের অধিকার অথবা একটা গণতান্ত্রিক গণপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু এই সংস্কার বলি অথবা রাজনৈতিক বন্দোবস্ত বলি কোনোটাই কিন্তু আখেরে সুখকর হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি কার মাধ্যমে আপনার বন্দোবস্তর ম্যান্ডেট নেবেন। এই ম্যান্ডেট নিতে হলে তো আপনার ভোটের মাধ্যমে নিতে হবে। ভোটের মাধ্যমে সরকার, সাধারণ ভোটের মাধ্যমে সরকার তো এই বিগত 50 বছর না, 50 বছর হয় নাই, 50 বছর হয় নাই। এই জায়গায় যখন কয়েকবার ক্ষমতা এসেছে সেটা তো এসেছে, আপনার 91 ছিল, 91 ছিল, 96-এ দেখেন, 2001-এ দেখেন, 96, এইটার পরে এটা কিন্তু একটা এভলিউশন, পলিটিক্যাল এভলিউশনের মাধ্যমে কিন্তু একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে, হয়নি তো আসলে। না, কাঠামো পরিবর্তন হয় নাই কিভাবে আপনি, ওকে আমি বলি সম্পূর্ণ হয় নাই, মানুষের জন আকাঙ্ক্ষা পূর্ণভাবে বাস্তবায়ন হয় নাই। আমি বলি 71 হয় নাই কিভাবে, 71-এর পরে যখন একদলীয় বাকশাল আসলো, 74-75-এ আসলো, এরপরে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পর বহুদলীয় ডেমোক্রেসি আসে নাই? আসছে। আমরা কি এই যে মহা দুর্ভিক্ষ পরে আমাদের দেশ খাদ্যের সংসম্পূর্ণ হয় নাই? বাংলাদেশ গার্মেন্টস বলেন, প্রবাসী রেমিটেন্স বলেন, এগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে কি একটা সেই আলোচনা গেলে আরো সময় লাগবে আমাদের। আমি জানতে চাচ্ছি যে তার মানে কি আপনি বলতে চাইছেন যে এর আগেও আসলে রাষ্ট্র কাঠামোর সংস্কার হয়েছিল বা পরিবর্তন এসেছিল? না, পরিবর্তন একদিন মানে সম্পূর্ণ চলে আসছে। যদি আসতো তাহলে তো 2030 বেগম খালেদা জিয়া ভীষণ, তার মানে ওই ধরনের ধারাবাহিকতাটাই সামনে চাচ্ছেন কিনা? আগের এই ধারাবাহিকতাই সামনে চাচ্ছেন? ধারাবাহিকতা বলতে আপনি ধারাবাহিকতা অস্বীকার করতে পারবেন না। 31 দফার সংস্কার দেওয়া আজকে রাজনৈতিক দলের ভিতরে আপনারা আগের সেই ধারাবাহিকতাটাই আবার চাচ্ছেন? ধারাবাহিক বলতে ধারাবাহিক আপনি আগে শুরু হয়েছিল সেটি এখন শেষ হবে ভবিষ্যতে। আপনি তাহলে কিভাবে করবেন? আপনি কি বলবেন যে আজকে এই বন্দোবস্ত আমরা উপর থেকে ছাপিয়ে দিলাম? এটা করতে পারবেন না। আপনাকে ভোটের অধিকার, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে এবং ভোটাধিকারের মাধ্যমে সরকার যে গঠন করবে, দায়িত্ব নিবে, তখন আপনার রাজনৈতিক বন্দোবস্ত বলেন, যে ধরনের কাঠামো বলেন, সবচেয়ে বড় কি জানেন? আমরা কিন্তু
এই যে আলোচনাগুলা আমার কাছে ব্যক্তিগত অপিনিয়ন, আমি দল জি, দল থেকে আমরা- বলছি না, আমরা- আমি এটা হচ্ছে আবার শহুরে আলোচনায়- আলোচনা। জি। আপনি দেখেন এই আলোচনায় আমরা কি গ্রামের যে একবারে তৃণমূল আছে, তারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের সমস্যা নিয়ে কোনো আলোচনা করতেছি? আপনি তাহলে কি করতে হবে? এই রাজনৈতিক বন্দোবস্ত আমি যদি একটা চাই, যে আমরা সেটি আপনার- আলোচনা করব, সেটি আলোচনা আপনার কাছে আবারও আসবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। বিরতির পর আরও একটি বিষয় জানতে চাইবো। ফারহান হাসান বর্ণ, একটু আপনার কাছে। আমরা দেখেছি পঞ্চগড়ে 4 বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। আজকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এটি নিয়ে একটু জানতে চাই, কারণ আমরা দেখেছি গতকালকেও সংবাদ নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, আইন উপদেষ্টা বলেছেন কিভাবে যে বিচার বিভাগ স্বাধীন করার জন্য আলাদা সচিবালয়, আলাদা কাঠামো কিভাবে নিয়োগ হবে, এই সব পুরো ব্যবস্থাগুলো করছেন তিনি, করার ব্যবস্থা তিনি করছেন। সেখানে 24 ঘন্টার আন্দোলনের আলটিমেটাম দিয়ে বিচারকদের অপসারণ করতে হবে, এটার নাম সংস্কার কিনা, বা আপনারা এই পদ্ধতি চান কিনা, অন্য একটু আপনার কাছ থেকে জানতে চাই। যেটি বলছিলাম যে পঞ্চগড়ে আজ বিক্ষোভ করেছে বিচারকের অপসারণের দাবিতে। এক ধরনের এই যে সরকার গঠনের পরে, সরকার যেহেতু সব কমিশন গঠনের পরে একটি পর্যায়ের দিকে যাচ্ছে, সংস্কারের পর্যায়ে, ও এর মধ্যে 3টি কমিশন রিপোর্টও জমা দিয়েছে। এই সময় এসে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিচারক অপসারণের, এটি কি সংস্কারের নমুনা কিনা? আচ্ছা দেখুন, আমরা দেখেছি বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা বা মত প্রকাশ কখনো করতে পারেনি, এবং যখনই যে কোনো দল মত তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে গেছে তখনই তাদেরকে গলা চেপে ধরা হয়েছে, সেটা আমরা দেখেছি। তো এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জনগণের সরকার এবং জনগণের ম্যান্ডেটের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া সরকার, সেই সরকারের কাছে জনগণের অনেক রকম দাবি দেওয়া আছে। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বিগত সময়গুলোতে, বিগত 6 মাসে প্রতিদিন কোনো না কোনো রকমভাবে কোনো রকম দাবি দেওয়া আন্দোলন চলছে সব জায়গাতে। ঢাকার প্রতিটি এরিয়াতে এগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যে কোনো ইস্যু নিয়ে, যে কোনো ঘটনা নিয়ে, যে কোনো মানে অধিকার আদায়ে মানুষ এগুলো করছে। সো আমি বলতে চাই যে পঞ্চগড়ে যেটা হয়েছে সেটা ব্যাপারে আমি খুব বেশি অবগত না, তবে এখানে যে মবটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে আমি সম্পূর্ণ একমত না। কারণ এই সরকার জনগণের সরকার, তো সরকার এটাকে পরিপূর্ণ সংস্কারের মধ্য দিয়েই আগাতে হবে। কোনো রকম মব তৈরি করে, কোনো রকম জনমত তৈরি করে, কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করে, কোনো রকম ক্ষমতার প্রভাব দেখানো, আসলে এটা কতটা যৌক্তিক আমি জানি না, তবে এটাকে আমরা অবশ্যই প্রত্যাখ্যান করি এরকম মানে কালচারকে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যারা আছে সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারের, এবং যারা আইন উপদেষ্টা আছে এবং প্রধান বিচারপতি আছে, তারা ব্যাপারটাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেখে একটা মানে সুন্দর মানে প্রক্রিয়ার মাধ্যমে এটাকে করবে আর কি, দেখবে মনে করছি। সেটি তো অবশ্যই হতেই পারে। তবে আমরা দেখেছি এর আগেও দাবি বিভিন্ন সময় দিতে পারে, কিন্তু আপনাদের যে এর আগেও যে দাবির যে ধরন ছিল, যেমন প্রক্লেমেশন নিয়ে আপনারা অতি অল্প সময়ের মধ্যে সময় দিয়ে আপনারা দাবি জানিয়েছিলেন, এর আগে সবগুলো দাবি এরকমের একটি ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যেই আসলে এভাবেই থাকতো। তো সে কারণেই কি এইভাবে ছড়িয়ে যাচ্ছে কিনা সারা দেশে, যে বৈষম্যের আন্দোলন মানে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ করতে হবে, বা আপনারা এখন ক্ষমতায় আছেন এরকম ভাবছে কিনা সবাই? আচ্ছা দেখুন, এখানে আমাদের বৈষম্য বিরোধী কেউ অফিসিয়ালভাবে এটা বলছে কিনা আমি জানি না, এটাতে আমি অবগত না। তবে জেলার ব্যানারে আন্দোলনটি হয়েছে, আসলে জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে হতে পারে। তো দেখুন, প্রোক্লেমেশন অফ জুলাইয়ের যে ব্যাপারটা, সেটাকে যদি আমি একটু নির্দিষ্ট করে বলি, সেই জায়গাতে হচ্ছে এটা হওয়া দরকার ছিল আমাদের 5 আগস্ট পরপরই, মানে আমাদের যে বিজয়ের দিন ছিল 5ই আগস্ট, এর পরপরই এটা হওয়া দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা হয়নি। তবে আমরা এখন আশাবাদী যে আমাদের প্রোক্লেমেশন অফ জুলাইয়ের যে ব্যাপারটা, সেটা আমরা কিন্তু সরকারকে সময় দিয়েছি, আমরা কিন্তু তখন এটার করা হয়নি। সরকারের অনুরোধে বা সব রকম রাজনৈতিক দলের সাথে কথা বলার কারণেই কিন্তু আমরা পরে এই জায়গা থেকে সরে আসছি এবং সরকারকে একটা সময় দিয়েছি যে এই সময়ের মধ্যে, বা আমরা চেয়েছি যে এই সময়ের মধ্যে সরকার যেন আমাদের যে প্রোক্লেমেশন অফ জুলাইয়ের যে আমাদের যে দাবিটা আর কি, গণঅভ্যুত্থানের যে দাবিটা, বা আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে দাবিটা, নাগরিক অধিকার নিশ্চিতকরণের যে দাবিটা, সেটাকে আমরা আদায় করতে পারবো আর কি। জি, নিশ্চয়ই আমরাও আশা করি যে সবাই ঐক্যবদ্ধভাবে একটু করবে। আমরা একটু রুবেল ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই, যেটি নিয়ে আমরা বলছিলাম শুরুতে, আসলে যে ভোটের সমীকরণ নিয়ে নানান ধরনের মেরুকরণ হচ্ছে, বা সেটি আজকে আমরা দেখেছি যে বিএনপির সাথে বৈঠক করেছে একটি দল, খেলাফত মজলিস, আবার অন্যদিকে জামাতের সাথে ইসলামী আন্দোলনের যে বিরোধ ছিল সেটি তারা কিছুটা ঘোচাতে চাইছেন বলে মনে হচ্ছে, মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সেরকম একটি সুর পাওয়া গেছে। একটু জানতে চাই যে আপনারা রাজপথে সামনের দিনগুলোতে কোনো জোটের ভুক্ত হতে যাচ্ছেন কিনা? কথা যেটি বলা হয় রাজপথে, যে আপনারা বিএনপির সাথেও আছেন, আবার বৈষম্যের সাথেও আছেন,
মানে এটি কি এক ধরনের, আপনি শুরুতে বলছিলেন যে ঐক্য থাকবে আবার বিভেদও যেন থাকে, সেই চেষ্টা, নাকি যে দুই নৌকায় পা দিচ্ছেন, কোনটি আসলে? না, আমরা আসলে নৌকার মধ্যেই নাই, নৌকা তো আমরা মানে তাড়িয়ে দিয়েছি, আমরা ফলে নৌকায় নাই, আমরা আছি সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যেটা যে জাতীয় ঐক্য বাংলাদেশে একটা ধরে রাখতে হবে। বাংলাদেশে জাতীয় ঐক্য ধরে রাখতে হলে আমাদের আসলে যতগুলো পক্ষ আছে, এই বিবাদ মানে যতগুলো বিদ্যমান রাজনৈতিক পক্ষ আছে, সবার সঙ্গে এক ধরনের মানে আলাপ আলোচনা, কথাবার্তা বলা, একটা সম্পর্ক থাকতে হবে। আপনি তো একটা মানে ইয়ের জায়গায় চলে যেতে পারেন না যে আমি হচ্ছি একমাত্র সাচ্চা আর বাকি সবার সাথে কোনো কথাবার্তা বলবো না, এরকম জায়গায় তো আপনি যেতে পারেন না। এবং আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় ঐক্য ধরে রাখাটাই আসলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানে দলীয়ভাবে বলেন, জোটগতভাবে বলেন, আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এরকম এখন একটা অবস্থায় যাই যে আসলে আমরা মানে যেটাকে আন্তোনিও গ্রামশি বলতেন, যখন হচ্ছে ওল্ড ইজ ডাইং বাট নিউ ক্যানট বর্ন, এটা হচ্ছে আসলে ক্রাইসিস। আমরা এরকম কোনো ক্রাইসিসের জায়গায় পড়তে চাই না। আমরা যে পুরনো মারা যাচ্ছে সেই পুরনোর বদলে সেখানে একটা নতুন চারা গাছ দেখতে চাই। সেটা জন্য আমরা যা যা করা লাগে, যার সাথে যেতে হয়, যাকে যেভাবে আসলে আমাদের মানে কথা বলতে হয়, যাদের সাথে কথা বলতে হয়, সবগুলো কাজই আমরা করতে রাজি আছি, কারণ আমরা বাংলাদেশের একটা নতুন সূচনা চাই। এবং এই বাংলাদেশের নতুন সূচনার জন্য মানে এই যেই কথাগুলো এর আগেও ধরেন আলোচনা হয়েছে বা বিভিন্ন সময় আলোচনা হয়েছে, যেমন নির্বাচন আর মানে সংস্কার, এই দুটো কি আলাদা বিষয়? মানে দুইটাকে আসলে আমরা একত্রিত করতে পারছি না, এই জন্য আসলে আমাদের সমস্যাটা হচ্ছে। মানে নির্বাচন মানে বাংলাদেশে, এই কথাটা তো আমরা অনেক আগে থেকে বলেছি যে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলেও অনেকগুলো সংস্কার করতে হবে, কারণ এইখানে সমস্তগুলো ভেঙে ফেলা হয়েছে, প্রতিষ্ঠান করাপ্টেড, এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নানানভাবে মানে দলীয়করণ করা হয়েছে। ফলে এইখানে সংস্কার না করে তো আসলে একটা নির্বাচন হতে পারে না। তাহলে একটা নির্বাচনের জন্য কিছু সংস্কার দরকার। আবার আপনি সাংবিধানিক পরিবর্তন করতে চান, মানে আমরা তো চাই, মানে আমার ধারণা যে বাকিরাও চায়, বিএনপিও চায়। এই সাংবিধানিক পরিবর্তনগুলো করতে চাই, সাংবিধানিক সংস্কারগুলো করতে হলে আপনার জনগণের ভোট লাগবে। তো জনগণের ভোটে নির্বাচিত মানে সদস্যরাই তো আসলে এটা করবেন। তার মানে এটা আসলে আপনার একটা আগামী ভোটটাকে আমরা একটা অন্য সাধারণ ভোটের মতো দেখছি না। আমরা এটাকে বলছি যে আগামী ভোটটা হবে একটা সংস্কার সভার নির্বাচন, এবং এই সংস্কার সভার নির্বাচনের মাধ্যমে যেটা আসলে সম্ভব, যে যদি একটা রেগুলার পার্লামেন্ট হয়, এটা রেগুলার পার্লামেন্টের যে কোনো সিদ্ধান্ত কিন্তু আদালত মানে স্থগিত করে দিতে পারে বা রাখতে পারে। কিন্তু যখন আপনি জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে একটা নতুন করে এরকম ব্যবস্থার ভেতরে যাচ্ছেন, তখন ওই সংবিধানকে রক্ষা করা এটাই হয়ে দাঁড়ায় হচ্ছে আদালতের দায়িত্ব। তখন আদালত এটা আসলে খারিজ করে দিতে পারে না, তখন তাকে আবার জনগণের কাছে গণপরিষদ টাইপের কিছু না। মানে এই নির্বাচনটা আসলে আপনি, এই নির্বাচনটা হবে আমাদের প্রস্তাব হচ্ছে এটা হচ্ছে একটা ডুয়াল ফাংশন নির্বাচন হবে। মানে সে একটা এই সংস্কারের কাজও করবে, একই সঙ্গে নিয়মিত। সেটিকে আগে প্রতিশ্রুতবদ্ধ থাকবে নাকি ঘোষণা? আগে প্রতিশ্রুতবদ্ধ থাকবে, মানে হচ্ছে যে সামনে সংস্কার কমিশন মানে ঐক্য কমিশন যে গঠিত হচ্ছে, সেখানে সমস্ত রাজনৈতিক দল এবং অন্যরা সকলে মিলে সেখানে ঐক্যবদ্ধভাবে যে সমস্ত বিষয়ে আসলে একমত হবেন, সেই সংস্কারগুলোই নেক্সট সরকার করবে, এবং এই বিষয়ে তারা সবাই একটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন জনগণের কাছে, এবং এটার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কও তৈরি করা যেতে পারে। জি, ডক্টর এম মুজিবুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই যে এটি তো সত্যি যে যেহেতু মাঠে এখন আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবেই বিএনপি এবং আওয়ামী লীগ অন্যতম বড় দুটি দল, আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে এখন ভোট হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা আসবে আসলে, এটি বলাই যায় যে ভোট হলে। তারপরও কেন ভোটের জন্য এতটা চাপ? সরকারকে আগস্টের মধ্যেই নির্বাচন দিতে হবে, আবার আপনারা আন্দোলনেও নামছেন ভোটের দাবিতে, এটি এতটা চাপ কেন? আসলে আপনারা কি কোনো ধরনের ভয় অনুভব করছেন? না, ভোটটা হবে না কেন? প্রশ্ন ভোট না হওয়ার মানে না দেওয়াটা তো মানে সরকার তো বলছে সারপ্রাইজিং। সরকার তো ভোট ডিসেম্বরের দিকে দেওয়ার কথা বলছে। না, ঘটনা কি, আপনার ডক্টরিন অফ নেসেসিটি, এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সবাই মেনে নিয়েছে, আমি মনে করি সমর্থন আছে, কিন্তু এটা কিন্তু অন্তর্বর্তীকালীন। তো এটা আপনার কত সময় হবে? প্রথম থেকে কিন্তু বিএনপি বলছে যুক্তি সময়ের ভিতরে। আপনার প্রথমত হচ্ছে গণপ্রতিনিধিত্বশীল বা গণপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত সরকার,
সারা আপনি দেশ শাসন করতে দেশের দায়িত্ব গ্রহণ যে কথাটি বললেন যে শুধু ভোট নয়, এটি আসলে সংস্কার বা এই আরো দাবি সহ ভোট, সেটি করতে গেলে কিছু প্রেক্ষাপটের দরকার আছে কিনা? না, শুধু ভোট নয়, এটা কোন জায়গাতে কোন সময় আসলো এটা আমরা বলছি সংস্কারের বিরুদ্ধে না, কিন্তু আবার এটা আমি এই ডিসকাশনটা এলাবোরেট করতে চাই না যাতে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে মনে হয় সংস্কার না নির্বাচন। এই ধরনের রেটরিক তৈরি হবে কেন? নির্বাচনটা হচ্ছে মেইন ফ্যাক্টর, হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর নির্বাচন। কারণটা কি জানেন? আপনি যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান, ফাইন, তাহলে জনগণের কাছে দেখতে হবে। আপনি জনগণকে উৎসাহিত করেন, আমার এই বন্দোবস্ত আমি চাই। বিএনপি দল আছে, বিএনপি যে রাজনৈতিক বন্দোবস্ত একত্রিত সংস্কার কর্মসূচি আছে, বিএনপি জনগণের কাছে যাবে। বিএনপি তো শুধু আওয়ামী লীগ এই মুহূর্তে মানে কি বলেন ক্ষমতার বাইরে বলেন অথবা দেশ থেকে বিতাড়িত বলেন, এই হিসেবে শুধু বিএনপি ক্ষমতায় আসে না। বিএনপি তো আওয়ামী লীগ সহ যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও বিএনপি একটা জনপ্রিয় দল ছিল। এখন বিএনপি একটা জনপ্রিয় দল, ডেমোক্রেসি হচ্ছে ব্যাটল অফ আইডিয়াস। এখন এটা মানি না যে আজকে আমরা একটা প্রসেস নিয়ে কথা বললাম, এটা আগামী 10 বছর সেম প্রসেস থাকতে হবে। এটার ভিতরে মানুষের অন্যান্য যারা পার্টি থাকবে, বিএনপির ভিতরে বিভিন্ন ধরনের ওপিনিয়নিস্ট থাকবে, তারা কোনো প্রসেস নিয়ে ওপিনিয়ন মেকার হিসাবে অথবা জনগণের ভিতর থেকে কোন প্রসেস আমরা দেশ পরিচালনা করব তার থেকে কিছু নির্যাস নিয়ে আসতে হবে। এভাবে এভলিউশনের মাধ্যমে আপনার ডেমোক্রেটিক প্রসেসটা আস্তে আস্তে দেশের ভিতরে একটা সুদৃঢ় অবস্থান লাভ করবে। কিন্তু প্রথমত হচ্ছে আমি বললাম যে ভোট চাওয়াটা মানে আশ্চর্য না, ভোট না দেওয়াটা হচ্ছে আশ্চর্য বা সারপ্রাইজিং ম্যাটার। আপনি যদি ভোটের মাধ্যমে একটা গণপ্রতিনিধি সরকার করতে না পারেন তাহলে হবে কি, আজকে দেখেন গত সম্ভবত সপ্তাহ দেড়েক আগে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন একটা সভা, বিদেশে যে মানে প্রবাসী একটা সভায় বলেছিলেন, যদি আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করি তাহলে বিদেশি বিনিয়োগ আসতেছে না। এই যে আপনি মেইন সিমটমগুলোকে প্রাধান্য দিয়ে যদি আমরা কষ্টটাকে মূলোৎপাটন করে দিই তাহলে কিন্তু এটা তো আপনার আমার বোঝাপড়ার মধ্যে নির্ভর করতেছে না। একটা দেশের রাষ্ট্র চলে বিভিন্ন গ্লোবাল বিশ্বে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখানে যদি আপনার স্টেবল গভর্নমেন্ট না থাকে তাহলে আপনার দেশে বিনিয়োগ হবে না। দেশের জনগণের ভিতরে একটা পারসেপশন কাজ করে, কে ক্ষমতায় আছে, কে ক্ষমতা নাই, কে ক্ষমতায় আসবে, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর হয়। আপনি দেখেন ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, কোনো সরকারের ইলেকশনের পরে তার সরকারের পরিবর্তনের সাথে সাথে শেয়ার মার্কেটে অনেকগুলো শেয়ারের দরপতন হয়, আবার কিছু শেয়ারের দাম বেড়ে যায়। এগুলো কারণটা কি? এগুলো তো আপনার আমার কথা বলার কারণে এগুলো লিমিটেড মানে এই জায়গায় সীমাবদ্ধ হবে না। এই জিনিসগুলো হয় বিদায়ী আপনি একটা মানে ডেমোক্রেটিক্যালি একটা গভর্নমেন্টের মাধ্যমে একটা স্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে হবে। ফর্ম করে আমরা যে প্রসেসগুলো আগে আনতে চাই প্রসেসের ভিতরে আমরা ক্যাম্পেইন করব। কিন্তু আমি আমার প্রথম দিকে যেটা বলছিলাম যে 3 তারিখ পর্যন্ত আমাদের দেওয়া, আমি মনে করি এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দাবি ছিল একটা, সেটা হচ্ছে ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনার পদত্যাগ। এই পদত্যাগের মাধ্যমে কি হবে, তাহলে বেকমটা ফিল আপ হবে কীভাবে? একটা ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে ফিল আপ হবে। আমরা জানুয়ারি যে 7 তারিখের নির্বাচন, সবাই কি দাবি ছিল? একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা জাতীয় নির্বাচন, এটাই সবার দাবি ছিল। ওই সময় কি কেউ আপত্তি করেছিল যে আমরা সংস্কার করে নির্বাচন চাই, সংস্কার ছাড়া নির্বাচন হবে না? কোন দাবি ছিল ভাই বলেন? আমি যদি বলি তাহলে এই 7ই জানুয়ারির নির্বাচনে যদি আওয়ামী লীগ একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যদি নির্বাচন দিত তাহলে কি এই দেশে যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল নির্বাচনে অংশগ্রহণ করতো কি করতো না? আমি মনে করি উত্তরটা হবে হ্যাঁ, সবাই অংশগ্রহণ করতো। তাহলে আমার মনে হয় আমরা জুলাই যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কিছু রেটরিক অথবা তাত্ত্বিক কিছু আলোচনা দিয়ে এই ঐক্যটা যেন আমরা বিনিষ্ট না করি। বিনিষ্ট না করার ক্ষেত্রে কী করতে হবে? বা একটা সুন্দর কথা বলছেন, জাতীয় বিষয়ে এখন যে ঐক্য সৃষ্টি হয়েছে, আজকে দেখেন বিভিন্ন বিষয়ে কথা উঠলে মাননীয় চিফ অ্যাডভাইজার উনি যখন বিভিন্ন পার্টিকে ডাক দেন সবাই কিন্তু ওনার ডাকে সাড়া দেয়। এটা কিন্তু বাংলাদেশের 53 বছরের ভিতরে বড় অর্জন হিসেবে আমি দেখি। আমি মনে করি এই উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সবাই সজ্জন ব্যক্তিত্ব। আমাদের ল অ্যান্ড অর্ডার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক কিছু বিষয়ে অনেক অবজারভেশন আছে এবং কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এরপরেও আমরা ওনাদের প্রতি সমর্থন আছে এবং শুভকামনা ওনাদের প্রতি। আমরা মনে করি এই সরকারের যত তাড়াতাড়ি সম্ভব এই জাতীয় ঐক্য যাতে, ওই যে আপনি বলছেন বিএনপি আবার নির্বাচনের চাপ দিচ্ছে অথবা আন্দোলন করবে, এটা যাতে করতে না হয়। কারণ এটা করতে গেলে হবে কি, আমাদের জাতীয় ঐক্য বলতে ইলেকশন করতে গেলে অপোজিশন থাকবে, এই অপোজিশনের মাধ্যমে জনগণ যাকে রায় দিবে সেই ক্ষমতার দায়িত্বভাগ গ্রহণ করবে এবং এই প্রসেসে আমাদের
আকবরে যত মানে তাড়াতাড়ি সম্ভব এদিকে যদি আমরা ফিরে না যাই তাহলে আপনি মব জাস্টিস বলছেন, এই যে মব জাস্টিস সহ বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিস আবার শুরু হবে। বর্ণ একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলেন জনাব মুজিবুর রহমান, যে জুলাই আন্দোলনের সময় আপনাদের দাবি ছিল একটি, অর্থাৎ সরকার পতন। এরপরে যে নতুন নতুন দাবিগুলো আসলো বা তিনি আসলে সংস্কারকেই ইঙ্গিত করছেন, সেগুলো ছিল না এবং এগুলো বলে আসলে এক ধরনের পরবর্তীতে আন্দোলনটাকেই এক ধরনের বিভিন্ন ভাগে বিভক্ত করা হচ্ছে। একটু আপনার মন্তব্য জানতে চাই, সত্যি তো এক দফা দাবি পরে এত দফায় কিভাবে আসলো? আচ্ছা দেখুন, আমাদের এই গণঅভ্যুত্থানের অন্যতম জনাকাঙ্ক্ষা ছিল কি? জনাকাঙ্ক্ষা ছিল হচ্ছে সাম্য, ন্যায় বিচার, নাগরিক অধিকার নিশ্চিতকরণ থেকে শুরু করে জবাবদিহিতা, সরকার জবাবদিহিতা থেকে শুরু করে পলিটিশিয়ান যারা আছে আমাদের তাদের জবাবদিহিতা, মানে প্রতিটি জায়গা থেকে হচ্ছে আমরা সংস্কার আসলে চাচ্ছিলাম। এরকম করে দেখতে পাচ্ছেন যে বিগত সময়গুলোতে সংস্কারের আমরা যে কালচারটা শুরু থেকে দেখে আসছি যে রাষ্ট্রের প্রতিটি কাঠামোকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছিল, প্রতিটি সেক্টর দলীয়করণ করে ফেলেছিল। সেই জায়গা থেকে আসলে সংস্কারটা আর এখন আমাদের জুলাই যে গণঅভ্যুত্থান, আমাদের এখনকার কিন্তু মূল আকাঙ্ক্ষা হচ্ছে যে বিচার এবং সংস্কার। আপনি দেখতে পাবেন যে আমরা প্রথমত আমাদের হচ্ছে বিচার, যে উনি সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এই যে আকাঙ্ক্ষার কথা আপনি বলছেন, এটি তো আন্দোলনে ছিল না, যে আন্দোলনে সাধারণ মানুষ সামিল হয়েছে, তাহলে এই আকাঙ্ক্ষাটা কোত্থেকে তৈরি হলো? আকাঙ্ক্ষার মধ্যে একটা পয়েন্ট আছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সো আমরা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এইসব আকাঙ্ক্ষাগুলো আসবে। এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। বিচার তো হতেই পারে, ঠিক আছে, বিচার হতে পারে, কিন্তু বিচার কত মানে কিভাবে আগাচ্ছে, মানে সেটা একটা দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যেভাবে আগানোর দরকার ছিল সরকারের, এই যে গণহত্যার দায়ে মানে আওয়ামী লীগের যে বিচার করে। আমি আরেকটু জায়গা থেকে জানতে চাই, যে আকাঙ্ক্ষার কথা আপনারা বলছেন, এটি কি আপনাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা নাকি সাধারণ মানুষ এই আকাঙ্ক্ষা করছে বলে? আমি এখানে মেনশন করেছিলাম যে মানে জনগণের আকাঙ্ক্ষা, মানে প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা, এবং এই প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে এবং একটা জনবিস্ফোরণ তৈরি হয়েছে একটা সিস্টেমের বিরুদ্ধে। আপনি সিস্টেমের বিরুদ্ধে, অর্থাৎ সিস্টেম বদলাতে হলে এই সংস্কারগুলো দরকার, সিস্টেম বদলানোর জন্য সংস্কার দরকার। এবং আমি মনে করি আমাদের মানে আন্দোলন চলাকালীন বিএনপির যারা ছিলেন আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এবং কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা আন্দোলন করেছি, একসাথে এই ফ্যাসিস্ট হাসিনার দুর্গ লণ্ডভণ্ড করেছি, সেই জায়গা থেকে এখন আমাদের যে সংস্কারটা আমরা চাই, সেই সংস্কারও আমি একটু আশাবাদী হতে চাই যে বিএনপির যারা আছেন তারা যেন আমাদেরকে সেই জায়গাতে একটা সাপোর্ট দেয় এবং তারা পরিপূর্ণ সংস্কারের মধ্য দিয়ে পরিপূর্ণ নিয়মের ভিতর দিয়ে যেন সংস্কারটা তৈরি হয় এবং তারা এর পরবর্তী যেন মানে একটা নির্বাচন ব্যবস্থা আপনারা সাপোর্ট যেন দেয়, সেটি চাইছেন। ডক্টর এম মুজিবুর রহমান, একটু আপনার কাছে আমি যদি এই জিনিসটা দেখেন, এটা অনেকে তো ওই যে আমি সাপোর্টের বিষয়টি জানতে চাই। যে আমি তো বললাম যেটা 31 দফা সংস্কার, এটা কি এই আন্দোলনের আগে না পরে? আপনি দেখুন আন্দোলনের প্রায় 1.5 বছর পূর্বে, তাহলে এটা কি সাপোর্টেড না? কারণ ইভেন প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এটা তো বিএনপি তো প্রথমে বলছে যে 31 দফা সংস্কার বললাম 1.5 বছর আগে। আপনি ইভেন জুলাই আন্দোলন, আমি সবগুলো উইকিপিডিয়াতে, এর আগেও বিভিন্ন সময় নির্বাচনের আগে ম্যানিফেস্টো দিয়ে থাকে, দলগুলো দিয়েছে, বিএনপির পক্ষ থেকেও দিয়েছে, সেগুলোকে আসলে পরবর্তীতে পূরণ করা হয়নি। প্রশ্ন করতে পারেন, তাহলে এবার একটি যে পূরণ হবে সেটি হবে না। তার এই যে এটা কিন্তু এই যে জুলাই আগস্টের আন্দোলন, এটা তার একটা আমি বলবো একটা বিরাট বড় অধ্যায় বা ধাপ আমরা আগ বাড়লাম। কারণ এখন যদি জনগণকে সম্পৃক্ত করতে না পারেন, ছাত্র ইয়াং ফোর্সগুলো ইনভলভ না হয়, আদতে আমি দল হিসেবে বলছি না, কেউ সংস্কার তার এগেনস্টে করতে চাবে না, এটা বাস্তব সত্য হতে পারে। কিন্তু আমরা আশাবাদীর কারণে আমাদের ইয়াং ফোর্স, এটা হচ্ছে ডেমোগ্রাফি, যে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে কিন্তু যখন চীন, আপনার সাউথ কোরিয়া, জাপান যখন তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, এই সময় কিন্তু ওদের ইয়াং জেনারেশনটা অনেক কর্মক্ষম গোষ্ঠীটা তাদের জনসংখ্যার চেয়ে অনেক বেশি ছিল, যেটা বাংলাদেশে বর্তমানে বিদ্যমান। এই হিসাবে আমি আশাবাদী, যদি জনগণকে আমরা সম্পৃক্ত করি, সব দল মিলে সবার পক্ষে থেকে সম্পৃক্ত করতে হবে। ইয়াং জেনারেশন আমি মনে করি অনেকটা আগ বেরিয়ে আসছে। সাধারণ জনগণের সম্পৃক্ত করতে পারলে যে দলই ক্ষমতায় যাক, সে সংস্কারগুলা জন আকাঙ্ক্ষা যেগুলো থাকে সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য। ইয়াংদের এখন একটি বড় সংখ্যা আছে বলে ধরা হয়, যারা গেল 15 বছরে ভোট দিতে পারেনি। এই প্রজন্মের চাওয়াটা কি আসলে বিএনপি ফিল করছে, যে তারা কি চাইছে?
আমি মনে করি ফিল না করলে একটিত্ববাদ সংস্কার আসলো কীভাবে? ফিল করছে বিদায় তো এই একটিত্ববাদ সংস্কার কোনো বিএনপির কাছে কেউ দাবি করে নাই। গত 70 বছর তো বিএনপি ক্ষমতায় নাই, তো বিএনপির কাছে তো কেউ দাবি করে নাই। বিএনপি নিজের থেকেই তো এই একটিত্ববাদ সংস্কার জনগণের গত স্বাভাবিক একটা সংস্কার আমরা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে চলমান প্রক্রিয়া। যখন একটা সংবিধান 71 লেখা হয়, বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা আগ বাড়ি, তখন কিন্তু সময়ে সময়ে অনেক সময় সংশোধনী আসে। এবং বিএনপি কিন্তু আপনি যদি দেখেন যে কোনো কারণে হোক যতগুলা রাষ্ট্রীয় কাঠামোর সাংবিধানিক বড় সংস্কার দেশের পক্ষে জনগণের পক্ষে সবগুলোই ফরচুনেটলি বিএনপির মাধ্যমে সংগৃহীত হয়েছে। আমি একটা জিনিস বলি, আমাদের অনেকে হয়তো প্রথম দিকে বলতে চায় নাই, আমি কিন্তু জুলাই 1 তারিখ থেকে 4 তারিখ থেকে যে 5 তারিখ পর্যন্ত আন্দোলন ক্রনোলজি উইকিপিডিয়াতে দেখছি আছে, এটা আমি কিন্তু খুবই ফলো করছি। আমরা ওখান থেকে সম্ভবত 14 বা 15 তারিখের দিকে জুলাই যদি আমরা ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন, ছাত্রলীগের দ্বারা হামলা এবং 22 তারিখের দিকে সম্ভবত যে কোর্টের রায় আসলো। যদি আমি একটা তাত্ত্বিক বলেন রিয়েলিস্টিক আলোচনা করতে চাই, 22শে জুলাই বা 23শে জুলাই তারিখে কোর্টের রায় আসলো, ওই সময় যদি ছাত্র জনতাকে আওয়ামী লীগ ফেসিবাদী যারা আইনশৃঙ্খলা বাহিনী ছিল বা আওয়ামী লীগের যারা সন্ত্রাস ছিল ওরা যদি হত্যা না করতো, বুঝতে পারছেন, তাহলে কি হতো? 22 তারিখে আমি জানি না কি হতো। ঠিক কি হবে সেটা ভিন্ন হিসাব, যেহেতু যেটি হয়নি সেই আলোচনা আমরা যাচ্ছি না। রুবেল ভাইয়ের কাছে একটু জানতে চাই, এই বিএনপি বলছে যে আমাদের হাতে সময় একেবারেই কম। রুবেল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে বিএনপি বলছে তারা 31 দফা দিয়েছে, সেখানে অনেকগুলো সংস্কার প্রস্তাব আছে, এটি সত্যি, আপনাদেরও বেশ কিছু প্রস্তাব আছে, কিন্তু সেটি ভোটের আগে না পরে এই ধরনের দূরত্ব, নাকি কোন জায়গাটা আসলে দূরত্বটি আছে? এখন সংস্কার বিএনপি চাইছে কিন্তু একটু ভিন্ন পন্থায়, আবার তারা চাইছে সংস্কারটি আগে হওয়া, দূরত্বটি কোন জায়গাতে আটকে আছে? আচ্ছা, আমি কয়েকটা ছোট খুব কুইকলি বলি, কিন্তু সংক্ষেপে। কিন্তু এই যে প্রথমত হচ্ছে যে সংস্কারের প্রস্তাবটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের জনগণের নানান আকাঙ্ক্ষার ভেতর দিয়ে নানানভাবে উঠে আসছে। বাচ্চা ছেলেপেলেগুলো যখন হচ্ছে রাস্তা নিরাপদ সড়ক আন্দোলন করছিল, তখনও কিন্তু তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। আমরা যখন আসলে আন্দোলন করছিলাম তখন আমরা খুব স্পষ্টভাবে বিএনপির সঙ্গে আমরা যুগপৎভাবে আন্দোলন করছিলাম, এবং আমাদের সাথে বিএনপির যুগপৎ আন্দোলনের শর্তও কিন্তু ছিল যে আসলে এই যে রাষ্ট্র মেরামতের কাজটা আমাদের করতে হবে, রাষ্ট্র অ্যাজ ইট ইজ যা আছে সেটা দিয়ে বাংলাদেশ যা চলতে পারে না, এটা মোটামুটিভাবে আওয়ামী লীগ এবং তার সহযোগী বাদ দিয়ে বাকি সমস্ত রাজনৈতিক দলের ভেতরে একটা ঐকমত্য আমাদের ছিল। ফলে এটা রাজনৈতিকভাবে আমাদের এই সংগ্রাম, আমাদের এই এটা আগে থেকে ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের ভেতরে যে আসলে নতুন করে আর একটা প্রাণদান, এই যে এত মানুষ প্রাণ দিল, এর ভেতর দিয়ে এই আকাঙ্ক্ষা একটা নতুন স্তরে উন্নীত হয়েছে। আকাঙ্ক্ষা, যে কোনো একটা আকাঙ্ক্ষা আপনার থাকতেই পারে, আকাঙ্ক্ষা আপনার নানানভাবে প্রকাশিত হতে পারে, আপনি একটা দফা দিতে পারেন। হ্যাঁ, তিনি বলতে চাইছেন এক দফা ছিল, তবে এই আকাঙ্ক্ষা না, এই আকাঙ্ক্ষা ওই এক দফাটাকে যদি আরো একটু ভালো করে আমরা রিড করি, তাহলে ওইটা দেখবো যে শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে এখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, এটা ছিল এক দফা। এক দফা শুধু শেখ হাসিনার পতন না, আমি ওইখানে উপস্থিত ছিলাম, ফলে আমি জানি। হ্যাঁ, দ্বিতীয়ত আপনি আপনার সবগুলো কোশ্চেনেরই আসতেছে যে এই যে দুইটা তাহলে একটা নতুন আকাঙ্ক্ষা মানুষের জনগণের ভেতর থেকে আসলে আসছে, এবং জনগণ এটা জেনেই আসছে যে এই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, এবং এই আকাঙ্ক্ষার কথা বলা হওয়ার পরে আরো রক্ত কিন্তু আসলে ওই 2 দিনের লাস্ট 2 দিনে আরো অনেক মানুষ রক্ত দিয়েছে। একটা লাইন বলবো, এটা করবে কারা? ঠিক আছে, অবশ্যই আমি সেটাই এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি যে প্রতিনিধিরাই করবে, এটা হচ্ছে মূল কথা। আমি সেটাই বলতেছি যে এখন যেটা আপনার করা দরকার, অর্থাৎ সেই আন্দোলনের সময় আসলে আকাঙ্ক্ষাটিও এক ধরনের প্রকাশ পেয়েছে, এমন না যে এটি নতুন করে হয়েছে, এখন সেটি সমাধানের পালা রাজনীতিবিদরাই হয়তো দিন শেষে এটি সমাধান করবেন। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এটা ম্যান্ডেট দিবে জনগণ।